নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলায়। সাথে রয়েছি আমি সুজাতা। বর্তমানে সম্প্রতি 2023-এর বিধানসভা নির্বাচনের পর বেশ কয়েকটা সময় কেটে গেছে। 24-এর লোকসভা নির্বাচন, তাও বিজেপির দখলে চলেছিল। তো বর্তমানে রাজ্যে বিজেপির শাসন চলছে এবং সেই বিজেপি শাসনে যারা দায়িত্বে রয়েছেন বিভিন্ন বিধানসভা এলাকার, তাদের সাথে আমরা একান্ত সাক্ষাৎকারে রয়েছি। আজ আমাদের সাথে রয়েছেন রাজ্যের একজন রাজনৈতিক পুরখা ও ব্যক্তিত্ব, তার পাশাপাশি বর্তমানে আমাদের রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ তথা 18 সূর্যমণিনগর যে বিধানসভা এলাকা রয়েছে, সেই বিধানসভা এলাকার যিনি অভিভাবক হিসাবে রয়েছেন, বিধায়ক হিসাবে রয়েছেন, রামপ্রসাদ পাল মহোদয়। প্রথমে অনেক অনেক স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলায়। থ্যাংক ইউ সুজাতা। তোমাদের সোশ্যাল বাংলা আমাকে অনেক দিন বাদেই স্মরণ করেছে। আমি খুব খুশি হয়েছি তোমরা এসেছো। আমি ধন্যবাদ জানাই তোমাদের সোশ্যাল বাংলার সমস্ত কর্মীবৃন্দদেরকে। হ্যাঁ, বলো। প্রথমত, প্রায় 2.5 বছর কেটে গেছে বিধানসভা নির্বাচনের। তো সেখানে বিধানসভা নির্বাচন হোক বা লোকসভা নির্বাচন, বিজেপির ফলাফলটা অনেকটা ভালো রয়েছে। তো এই যে প্রায় 2.5 বছর, আপনার নির্বাচনী ক্ষেত্র, আপনার বিধানসভা ক্ষেত্র, সেখানে কি কি উন্নয়নমূলক কাজ হয়েছে? আপনি কি কি অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেছেন? হ্যাঁ, আসলে আমরা বিধায়ক হয়েছি। বিধায়ক এবং জনতা, এই যে দুটি বিষয়, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। একজন বিধায়ক হিসেবে তার দায়িত্ব এবং কর্তব্য কি, সেটাও আমাদের জানা দরকার। শুধু আমি একটা দলের হয়ে আমি বিধায়ক হয়েছি তার মানে এই নয় যে আমি শুধু দলেরই চিন্তা ভাবনা নিয়ে থাকব। দল আমাকে প্রার্থী তৈরি করে, আমাকে দলের সিদ্ধান্ত দেয় যে আমি এমুক এলাকা থেকে আমাকে দাঁড়ানোর জন্য, জনগণের কাছে যাওয়ার জন্য। তারপরে কিন্তু সম্পূর্ণ দায়িত্বটা নেই ওই এলাকার জনগণ। জনগণ এই কারণে দায়িত্ব নেই যে জনগণ ভাবে আমাদের এলাকাতে একজন ভালো বিধায়ক হোক, যিনি এলাকার আমাদের চাহিদা পূরণ করতে পারবে। আর চাহিদা বলতে সেটাই, যেটা জনগণের মৌলিক অধিকার চাহিদা। এটা এমন নয় যে জনগণ তার অতিরিক্ত চাহিদা, সেটা তাদের মৌলিক অধিকার। এবং একজন বিধায়ক সেই জন্য হয় জনগণের মৌলিক চাহিদা, সেগুলি আশাবাদীগুলি, সেগুলি সম্পূর্ণ করার জন্য। আমি সেই হিসাবে আমাকে দুবার 18 সূর্যমণিনগর বিধানসভার জনগণ আমাকে বিধায়ক হিসাবে আমাকে দায়িত্ব দিয়েছে। আমি প্রথমবার কাজ করেছি, অবশ্যই আমি বলতে পারি, যেহেতু কংগ্রেস সিপিএম এক হয়ে আমার বিরুদ্ধে লড়াই করেছিল। কংগ্রেস সিপিএম এক হওয়া সত্ত্বেও আমাকে হারাতে পারেনি। তাতে আমার একটা যেই রকম দায়িত্ব বেড়েছে, সেই রকম আমার মধ্যে একটা সন্তুষ্টজনক আমি একটা শক্তি পেয়েছি জনগণের দ্বারা। যে জনগণ দীর্ঘকাল যে কংগ্রেস সিপিএমকে ভোট দিয়েছিল, ওই এলাকাতে কংগ্রেসেরই ভোট, সিপিএমেরই ভোট, তার সত্ত্বেও বিজেপির ভোট আমরা 2018 থেকে সিপিএমকে হটাতে গিয়ে মানুষের মধ্যে যেন একটা জনরোষ তৈরি হয়েছিল 2018, যে দীর্ঘকাল মানুষ সিপিএমকে ভোট দিয়েছে, তার আগে দীর্ঘকাল কংগ্রেসকে ভোট দিয়েছে। জনগণ দেখছে যে এই দুটি দল একই পরিপূর্ণ, একে অপরের এই যে ভাবনা নিয়ে ওরা কাজ করে। আসলে রাজ্যের কোনো উন্নত হচ্ছে না, জনগণের প্রকৃত কোনো লাভ হচ্ছে না। তো সেই কারণে জনগণ 2018-তে এই দুটো দলকেই এই ত্রিপুরা থেকে উচ্ছেদ করে বিজেপিকে তারা শাসনভার দিয়েছে এই ত্রিপুরাবাসী। তো সেই দিক থেকে আমি দেখব যে ওই সময় কংগ্রেস এবং সিপিএম এর ভোট থাকা সত্ত্বেও কংগ্রেস হেরে গেছে, কিন্তু সিপিএম ময়দানে ছিল। সিপিএম এর কাছে একটা বিরাট ভোট ব্যাংক ছিল, যেটা আমার যিনি আমার কাছে হেরেছিল, ওনার সেই ভোটের
যে উনি যে ভোট পেয়েছে তার কারণে আমি সেটা বলছি। তো এইবার 2023-এ যে ভোট হয়েছে, তো আমাদের সিপিএম এর ভোট তো অটুট আছেই। হয়তো একটা পার্সেন্টেজ পরবর্তীতে যোগদান করেছে আমার দলে, আমাদের পার্টিতে, কিন্তু আবার একটা পার্সেন্টেজ আমাদের দল থেকে চলেও গেছে। যারা কংগ্রেস থেকে একটা 95% বা 97% লোক কংগ্রেস ছেড়ে বিজেপিতে এসেছিল, তারা আবার কংগ্রেসের কিছু নেতা আমাদের দল ছেড়ে চলে যাওয়াতে তারাও তাদের সাথে চলে গেছে। তো এইখানে কংগ্রেসের ছেড়ে যাওয়া যে যারা ভোটার ছিল, তো তাদের একটা পার্সেন্টেজ, আর কংগ্রেসের আর সিপিএম এর তো আগের একটা পার্সেন্টেজ ছিল, সম্পূর্ণই ছিল। তো দুটো মিলেও আমাকে হারাতে পারিনি, কিন্তু এতে আমার একটা ধারণা জেগেছে, জনগণ আমাকে সাপোর্ট করেছে। আমার যে বিগত 5 বছরের কাজগুলোকে ওরা আমাকে সমর্থন করেছে, এবং আমার প্রতি তাদের একটা বিশ্বাস ভরসাও বেড়েছে। আর সেই জন্যে আমি 2023-এ আবার জিততে পেরেছি। তো আমি নিশ্চয় বলতে পারি 2018 থেকে 23 আমি কাজ করেছি জনগণের জন্য। রাস্তাঘাট, জল, বিদ্যুৎ, মানুষের যে মৌলিক চাহিদাগুলি, মানুষের যে সমস্যা হয় প্রতিদিন, সেই সকাল থেকে রাত্র পর্যন্ত, ওখানের যে নিরাপত্তা ব্যবস্থা, সুরক্ষিত এলাকার মধ্যে যারা সমাজদ্রোহী আছে, যারা তোল্লাবাজি আছে, যারা দীর্ঘকাল এলাকার মানুষের প্রতি বিভিন্ন রাজনৈতিক দলের নাম দিয়ে অত্যাচার, অনাচার, সাধারণ মানুষের উপর জুলুম, এইসব বিষয়গুলিকে আমি বলবো না যে আমি 100% আমি করে ফেলেছি, কিন্তু আমি একটা ম্যাক্সিমাম যে তাদের সমস্যাগুলি ছিল সেগুলি আমি সমাধান করতে পেরেছি। আর সেই জন্য 2023-এ কংগ্রেস সিপিএম এক হওয়া সত্ত্বেও আবার আমাকে জনগণ জিতিয়েছে। আবার আমি সেই রকমই কাজ করছি। জনগণের যে বিগত 5 বছরে তো আমি সমস্ত কিছু আমি করতে পারিনি, যেগুলি বাকি অংশ আছে, রাস্তাঘাট, সমস্ত কিছু, মানুষের অনেক চাহিদা আছে, মানুষের অনেক চাকরির চাহিদা আছে, মানুষের অনেক ভাতার চাহিদা আছে, অনেক ধরনের, যেগুলি আমাদের কেন্দ্রীয় সরকার মাননীয় নরেন্দ্র মোদীজি আসার পর, এই দেশের শাসনভার নেওয়ার পর, দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর, আমাদের প্রধানমন্ত্রী যেভাবে গরিব কল্যাণ বিভিন্ন রকমের যোজনা সৃষ্টি করছে একটার পর একটা, তো সেইগুলি সঠিকভাবে গরিবরা যেন পেতে পারে, এবং প্রকৃত গরিবরাই যেন এগুলি পায়, এগুলি যেন কোনো প্রকার দলবাজি মাধ্যমে না হয়, কোনো দলবাজি না হয়, সেই দিকে যতটুক আমি পারছি চেষ্টা করে সাধারণ গরিব মানুষকে দেওয়ার ব্যবস্থা করছি। তো জনগণের কাছে আরও অনেক চাহিদা আছে, আমি কাজ করে যাচ্ছি তাদের যে চাহিদা অনুযায়ী। আজকে আমার এলাকা থেকে লোক এসেছিল রাস্তাঘাটের বিষয় নিয়ে, কারণ দীর্ঘ 25 বছর কোনো প্রকার রাস্তাঘাট হয়নি। রাস্তাঘাট হয়েছে কোনগুলি, যেইগুলি দিয়ে বড় বড় ব্যক্তিরা আসা যাওয়া করে, সেন্ট্রাল থেকে বড় বড় আধিকারিকরা যেই রাস্তা দিয়ে চলাফেরা করে, বড় বড় নেতৃবৃন্দরা বা কেন্দ্রীয় নেতারা, মন্ত্রীরা যেই সকল রাস্তা দিয়ে গাড়ি চলে, সেই রাস্তাগুলি কেন্দ্রীয় সরকারের কারণে এগুলি উন্নত ছিল। কিন্তু জনগণ যেগুলি দিয়ে চলাফেরা করে, জনগণের যেগুলি নিত্য প্রয়োজনীয় রাস্তাঘাট, সেইগুলি সিপিএম 25 বছর কিছুই করেনি মানুষের চাহিদা অনুযায়ী। এর মধ্যে আগরতলা মিউনিসিপ্যালিটির এলাকায় বলুন আর পঞ্চায়েতে গ্রামীণ এলাকায় বলুন, কোনো জায়গায় তারা সঠিকভাবে জনগণের সুবিধার্থে, জনগণের চাহিদা অনুযায়ী, জনগণের সমস্যা অনুযায়ী যেইভাবে রাস্তাঘাট হওয়ার কথা ছিল সেইগুলি কিছু হয়নি। আর সেই জন্য আমাদের উপর চাপ বেড়ে গেছে। বিশেষ করে আমি আমার এলাকার কথাই বলছি, আমার এলাকায় এই ধরনের রাস্তাঘাটের একটা বিরাট চাপ এখনো পর্যন্ত। আমি বলতে পারি, চ্যালেঞ্জ করে বলছি আপনাদেরকে, আপনাদের মাধ্যমে যেন যারা আমাদের বিরোধী ভাইয়েরা আছে, যারা এতদিন ধরে কাজ করিনি, আমি তাদেরকেই বলছি যে তারা 25 বছরে যতটুক রাস্তাঘাট করেনি, তার চেয়ে আমি ডাবল গুণার থেকেও বেশি আমি রাস্তাঘাট করেছি। জলের ব্যবস্থা, জল তো আমি এখানে সবার ঘরে ঘরে জল দেওয়ানোর ব্যবস্থা করেছি। তো রাস্তাঘাটের চাহিদা আমি 80% আমি করতে পেরেছি, আরও 20% আছে যেগুলি আমি আটকে আছি, যেহেতু আমাদের সরকারের একটা লিমিটেড বাজেট থাকে। তো বাজেটের বাইরে গিয়ে তো সরকারের কাছে চাইলে সরকার দিতে পারবে না। সরকার তার কাছে সমস্ত ত্রিপুরাই
তার কাছে লক্ষ্য থাকে কিভাবে রাস্তাঘাট বানাবে। তো সেই জন্য আরও কিছু রাস্তাঘাটের চাহিদা আমাদের জনগণের, আমার এলাকার মানুষের আছে। তো এই রাস্তাঘাটগুলি যদি হয়ে যায়, আশা করি আমার এলাকার মানুষ খুবই খুশি থাকবে। এবং আমি এতটুকু বলবো যে আমার এলাকায় একটা ছিল একটা বিরাট আপনার সিপিএমের সময় একটা বিরাট এই মাফিয়াবাজ ক্যাডারদের দ্বারা, সিপিএমের ক্যাডারদের দ্বারা একটা বিরাট মাফিয়াবাজ এলাকার নামে চিহ্নিত ছিল, যেগুলি ডুকলি, মলয়নগর, আনন্দনগর, মহেশকলা, এই এলাকাগুলিতে এক প্রকার আধিপত্য ছিল। যে সিপিএমের যারা গুন্ডামি করেছে, যারা মাফিয়া রাজ করেছে, যারা সমাজদ্রোহী তুল্লাবাজ করত, তাদের হাতেই ছিল এলাকাগুলি। এখন এই এলাকাগুলি সম্পূর্ণভাবে জনগণের কাছে আছে, জনগণ এগুলিকে পরিচালনা করছে। এবং আমারও যদি দলের কোনো কার্যকর্তা এখানে কোনো প্রকার কোনো ধরনের এলাকায় অশান্তি বা কোনো কিছু ইলিগেল করে, তাদেরকেও আমি ছেড়ে কথা বলি না। সেই কারণে আমার এলাকার মানুষ যথেষ্ট সচেতনও থাকে এবং আমার কার্যকর্তারও যথেষ্ট সচেতন থাকে, এবং আশা করি জনগণ খুশি আছে। একেবারে, এবং সেই কারণেই দ্বিতীয়বারের মতো আপনাকে তারা পছন্দ করেছে। আমরা আরো একটা যে বিষয় নিয়ে কথা বলবো, যে বিশেষ করে আপনাকে আমরা দেখেছি আপনার নিজস্ব সামাজিক মাধ্যম ব্যবহার করে আপনার মনোভাব ব্যক্ত করতে বিভিন্ন সময়। কিছুদিন আগের ঘটনা, যেখানে একটি মেডিকেল কলেজের অনুষ্ঠানে আপনি উপস্থিত ছিলেন, আর সেটাকে কেন্দ্র করে যেভাবে খবর প্রচারিত হয়েছে তাতে আপনি সন্তুষ্ট ছিলেন না, এবং সেখানে আপনারও বেশ একটা ক্ষোভ আমরা দেখতে পেয়েছি, এবং আপনি অভিযোগ করেছিলেন যে মিডিয়া অপপ্রচার ঘটাচ্ছে। তো সেই বিষয়টাকে আপনি কিভাবে এখন দেখছেন, বা আপনি কিভাবে এই বিষয়টার সাথে ডিল করেছেন? আমি প্রথমে আপনাকে বলবো, আমি মিডিয়ার বিরুদ্ধে আমি একটি শব্দ ইউজ করি নাই। মিডিয়া মানে আমাদের দেশের সাংবিধানিক, ওদের একটা রাইট আছে সাংবাদিকদের, এবং আমাদের সাংবিধানিক যে রাইট তাদের, তারা হচ্ছে আমাদের চতুর্থ স্তম্ভ বলে আমরা তাদেরকে সম্মান করে থাকি। আমি কোনো মিডিয়ার প্রতি আমার ওই দিনও রাগ নেই, এখনো রাগ নেই। আর যদি মিডিয়াদের সাথে আমার রাগ হয়, তাহলে আমার রাজনীতি করা উচিত না আমি মনে করি। কারণ রাজনীতির জগৎটা হচ্ছে মিডিয়া, অর্থাৎ সাংবাদিক এবং রাজনীতিবিদ, এটা একে অপরের সাথে দায়বদ্ধ। এখানে কেউই এরকম বলতে পারবে না যে কোনো সাংবাদিক কোনো রাজনীতিক ব্যক্তি হিসাবে ওনারা কোনো খারাপ চিন্তাধারা নিয়ে কথা বলে, বা কোনো রাজনীতিকবিদ কোনো সাংবাদিকের উপর রাগ করে সে রাজনীতি করতে পারবে, সেটা কারোর দ্বারাই সম্ভব হবে না। আমি এটা বলেছি ব্যক্তিগতভাবে এক দুইজনের যে একটা মতের অমিল থাকে, বা একটা নেগেটিভ ধারণা থাকে, বা একটা ব্যক্তিগত একটা অপছন্দ থাকে, ওই ধরনের এক দুইজনের বিষয়ে আমি একটু মনক্ষুণ্ণ হয়েছিলাম, রাগ হয়েছি। রাগে আমরা আমরা এইগুলিকে আত্মপ্রকাশ করি না যে না, আমি ওই দিন বলেছি হ্যাঁ এক দুইজনের বিষয় নিয়ে। কিন্তু আমি সাংবাদিককে আমি সম্মান করি। ত্রিপুরা রাজ্যে অনেক সাংবাদিকরা ছিল বলে আজকে ত্রিপুরা রাজ্যে এই জায়গায় আসতে পেরেছে, আমরা এগুলি ভুলবো না। এই রাজ্যে অনেক বড় বড় সাংবাদিকদের অনেক অবদান আছে এই রাজ্যের জন্য, কারণ এই রাজ্যটা অনেক পিছিয়ে ছিল দীর্ঘকাল। একমাত্র সাংবাদিক আমাদের যারা বরিষ্ঠ সাংবাদিক, যারা অনেক সাংবাদিক যারা ছিল ত্রিপুরার হয়ে আওয়াজ উঠাতো, কথা বলতো অন্যায়ের বিরুদ্ধে, তারা অনেক সত্য কথা বলতে গিয়ে, লিখতে গিয়ে অনেক সাংবাদিকদের অনেক অপমান হতে হয়েছে কংগ্রেস এবং সিপিএমের কাছে। আজকে তারা লিখেছিল বলেই আজকে মানুষ, এই রাজ্যের মানুষ অনেক সজাগ হয়েছে এবং এখনো অনেক সজাগ আছে। তো সুতরাং সাংবাদিকদের বিরুদ্ধে বলার আমার কোনো প্রকার রাইট নাই। আমার থেকে ওনারা বড় স্থান অধিকার করে আছে। আমি ওই দিন বলেছিলাম একটা মেডিকেল কলেজ আমার এলাকায় হয়েছে, আমার একটা দায়িত্ব কর্তব্য থাকে। সেই দায়িত্ব কর্তব্য হিসেবে একটা কলেজে গিয়ে আমরা যেখানে সমস্ত জায়গায় যাই, ভাষণ রাখি, সেই জায়গা অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী আমরা ভাষণ রেখেছি, জাস্ট এতটুকুই। তো এই কথাটাকে অনেকে বুঝতে পারে নাই, বা অনেকে ইচ্ছাকৃতভাবে এটাকে ভুল ব্যাখ্যা করে জনগণের কাছে আমাকে এক দুজন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমাকে হেয় করার চেষ্টা করেছে। তো তার আমি প্রতিবাদ করেছি, কারণ আমারও রাইট আছে প্রতিবাদ করার। আমার
বিরুদ্ধে যদি কেউ ইচ্ছাকৃতভাবে বলার চেষ্টা করে বা আমাকে জনগণের কাছে হেয় করার চেষ্টা করে, অবশ্যই আমি সেখানে আমি দাঁড়িয়ে আমি কথা বলবো। কারণ আমি যে পার্টিটা করছি, ভারতীয় জনতা পার্টি, এই পার্টির যিনি যার আদর্শ অনুপ্রাণিত হয়ে আমি এই পার্টিতে এসেছিলাম 1989-এ, উনি আমাদের ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। ওনারই যে নীতি আদর্শকে আমি মান্যতা দিয়ে আমি দেশের সেবা করতে চাই, জনগণের কাজ করতে চাই। তো সেই হিসাবে এসেছিলাম। আসার পর ওনার একটা যে আদর্শের উপর একটা আমি ছোট্ট একটা বই পড়েছিলাম। সেখানে লেখা ছিল এই স্বয়ং আপনার এই ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নিজের বাণী, যে অন্যায়ের বিরুদ্ধে প্রথমে প্রতিবাদ করো, পরে প্রতিরোধ করো। প্রতিবাদ করার পর যদি কাজ না হয় তাহলে প্রতিরোধ করো। তো অন্যায়টাকে যে কোনো মূল্যে হোক থামাতে হবে। তারপরেও যদি অন্যায় যদি না থামে, প্রতিরোধ না করতে পারো, তাহলে প্রতিশোধ নাও। অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো, প্রতিরোধ করো, প্রয়োজনে প্রতিশোধ নাও। তো আমি যেই ব্যক্তির আদর্শ নিয়ে রাজনীতি করছি, যে বাণী আমাকে উৎসাহিত করেছে, আমাকে শক্তি জুগিয়েছিল, তো সেটাই ওই দিন আমি আত্মপ্রকাশ করেছি। আমার কারোর প্রতি কোনো ক্ষোভ নেই, কারোর প্রতি কোনো প্রকার আমার কোনো ইয়ে নেই যে তাকে আমি অপছন্দ করি। যারা আমাকে করেছে, যারা এটাকে নিয়ে রাজনীতিক চরিতার্থ করার চেষ্টা করেছে, আমি এক দুজন ব্যক্তিকে সেগুলি ওই দিন বলেছিলাম। একেবারে। এবং আমরা যদি এখন দেখি তাহলে আপনাদের রাজ্যের যিনি বর্তমান রাজ্য প্রদেশ সভাপতি রয়েছেন রাজীব ভট্টাচার্য, উনি রাজ্যসভার সদস্যপদ পাওয়ার পর থেকে একটা খবর বারবার শোনা যাচ্ছে, সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে যে সভাপতি বদল হতে পারে। তার কারণ বিজেপির একটা সেখানে বক্তব্য ছিল যে একজন ব্যক্তির একটাই পদ থাকবে। তো এমন ব্যতিক্রমী ঘটনা আমরা দেখছি বিশেষ করে ত্রিপুরাতে। তো এই যে সভাপতি বদলের যে দৌড়, সেখানে রামপ্রসাদ পাল হিসাবে যে ব্যক্তিত্ব, একজন কার্যকর্তা থেকে তিনি দলের দায়িত্ব পালন করেছেন, গুরু দায়িত্বে ছিলেন। তো এই যে সভাপতি বদলের যদি ঘটনা ঘটে, তাহলে সেই দায়িত্বের কতটা ধারে কাছে আপনি থাকবেন, বা সভাপতি হিসাবে দল কি আপনাকে দায়িত্ব দিতে পারে মনে মনে করেন? আমি একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। আমি কার্যকর্তা হিসেবে ছিলাম, এখনো আছি, আগামী দিনও। আমার প্রথম পরিচয় যে আমি ভারতীয় জনতা পার্টির একজন একনিষ্ঠ আমি কার্যকর্তা। এবার কার্যকর্তা হিসেবে আমার কাজের উপর দল আমার ডিসিশন নেই, কাকে কখন কোথায় রাখা যায়। এখন আমাকে দলের পক্ষ থেকেই তো ভারতীয় জনতা পার্টি চেয়েছে বলে আমি উপাধ্যক্ষ হয়েছি। যদি পার্টি না চাইতো তাহলে আমি হতে পারতাম না। তো সেই কারণে পার্টি আমাকে একটা দায়িত্ব দিয়ে রেখেছে, উপাধ্যক্ষ আমাকে হিসাবে সম্মান দিয়ে আমাকে পার্টি গুরুত্ব দিয়েছে। এখানে আমি আমি পার্টির কাছে খুবই কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আমাদের পার্টির, ভারতীয় জনতা পার্টির একটা পরম্পরা আছে। আমি যেদিন এসেছিলাম এই পার্টিতে, তখন আমাদের স্বর্গীয় বরিষ্ঠ আমাদের যিনি লিডার ছিলেন, আমাদের ব্রজেশ চক্রবর্তী, তো উনি তখন ছিলেন। ওনার পর আমাদের পার্টিতে এসেছিল আমাদের এই একজন এই নক্ষত্র কিশোর দেববর্মা। ওনার পরে এসছে পার্টির প্রেসিডেন্ট সমীর পাল। তারপর এসেছে পার্টির প্রেসিডেন্ট কাজল রায় বর্মন। তারপর পার্টিতে প্রেসিডেন্ট হয়েছে এইচ.এস. রায় চৌধুরী, ডক্টর এইচ.এস. রায় চৌধুরী। তারপরে পার্টিতে হয়েছে প্রেসিডেন্ট আমাদের পার্টির নীলমণি দেব। তারপরে পার্টিতে প্রেসিডেন্ট হয়েছে আমাদের আরেকজন পার্টির কার্যকর্তা ডক্টর, আপনার এই আরেকজন ডাক্তার সাহেব হয়েছে। হ্যাঁ, তারপরে পার্টির প্রেসিডেন্ট হয়েছে আমাদের এই যে ইদানিং আমাদের এই দাশগুপ্ত, মানে আমাদের বলে গেছি, এই সুধীন্দ্র দাশগুপ্ত। তারপর হয়েছে আমাদের বিপ্লব কুমার দেব। বিপ্লব কুমার দেবের পর হয়েছে আমাদের যিনি এখন বর্তমান সিএম মানিক, ডক্টর মানিক শাহ। তারপর হয়েছে রাজীব ভট্টাচার্য। তো
তো আমি এখানে এতটুকুই বলবো, যেদিন আমি প্রথম এসেছিলাম এদিনও আমার টার্গেট ছিল কোনো একদিন পার্টির অল ইন হয়ে দায়িত্ব পালন করব। আজকে আমি সেটাই আত্মপ্রকাশ। তার মধ্যে আমি দায়িত্ব আমার কাছে একবার এসেছিল যখন নীলমণি দেব প্রেসিডেন্ট ছিল, তারপরে আমাকে প্রেসিডেন্ট বানানো, এটা হচ্ছে আপনার 2006। তখন আমাকে একটা মোটামুটি কয়েকটা ডিস্ট্রিক্ট থেকে প্রস্তাব এসেছিল যে, এবং নীলমণি দেব যখন প্রেসিডেন্ট ছিল উনি নিজেও চেয়েছিল যে আমি যেন পরবর্তীতে প্রেসিডেন্ট হই, সভাপতি হই। আমি তখন একজন ইয়ং, আমার বয়স তখন মোটামুটি 45 ইয়ার্স। তো আমি সেই সময় এই দায়িত্ব আমি নিতে অস্বীকার করেছিলাম, কিন্তু মনে মনে সেটা ছিল যে একদিন তো হব, যেহেতু আমি এত পুরনো থেকে আমি কাজ করছি। তো এখনো আছে, তো রাজীব ভট্টাচার্য হয়েছে, দল তাকে দিয়েছে তারা এই দায়িত্ব। তার আগে সবাইকে সিরিয়াল ভাবে সবাইকে আমার দায়িত্ব দিয়েছে, কাজ করেছে সবাই। কেউ কিন্তু চিরস্থায়ী হয়নি, চিরস্থায়ী কেউ চেষ্টা করলেও থাকতে পারবে না। এটা পার্টির পরম্পরা, পরিবর্তন কার্যকর্তাদের এবং নেতৃত্ববৃন্দদের মধ্যে। এটা এবারও হবে, এটা কোনো মানে বড় কিছুই না, এটা একটা স্বাভাবিক আমাদের পার্টির একটা পরম্পরা। তো এবারও দল দেখছে এক এক সময় এক একটা পরিস্থিতির উপর এক একজনকে দেওয়া হয় দায়িত্ব। আগে দিয়েছে এক একটা পরিস্থিতিতে, তারপর 2016-তে বিপ্লব দেব যখন এসেছিল তখন আপনারা জানেন, তখন এক প্রকার আমাকেই সংগঠনের থেকে আমাকে বানানো হয়েছিল প্রেসিডেন্ট, যেটা আমাদের পার্টির একটা সিস্টেম আছে, এটা আমাদের পার্টিদের একটা মতামত আছে, যেটাকে আমরা এই ইলেকশন বাই সিলেকশন বলি। কিন্তু দিল্লি সিদ্ধান্ত নিয়েছে যে এবার বিপ্লব দেবকে আমরা দায়িত্ব দেব, ও ত্রিপুরাতে এসে কাজ করবে। তা আমি দিল্লির সেই অনুযায়ী আমি দায়িত্ব আমি ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে তখন বিপ্লব দেবের সাথে হাত মিলিয়ে আমি কাজ করেছি। আমি তো এসে পার্টির দায়িত্ব নেওয়াটা আমার কাছে বড় উদ্দেশ্য না, যে সভাপতি হওয়াটা আমার কাছে বড় বিষয় না। বিষয় হচ্ছে যে পরিস্থিতি অনুযায়ী কার কাছে দায়িত্ব কখন কিভাবে দিলে আমার পার্টির লাভ হবে, আমার পার্টি শক্তিশালী হবে। আবার তখন আবার সিদ্ধান্ত হবে যাকে দায়িত্ব দিয়েছি সে যদি কোনো কারণে ফেলুর হয়, আবার সেটাও আবার সিদ্ধান্ত হয় তাকে সরিয়ে আবার কাকে দেওয়া হবে। সব সিস্টেম আছে। কেউ যে 3 বছর, আমাদের পার্টিতে নিয়ম আছে 3 বছর এক এক পরে হয়, আবার দ্বিতীয়বারও তাকে দেওয়া যায়। 3 বছর পরে যদি আবার সেকেন্ড টার্ম দিতে হয় দেওয়া যায়, পার্টিতে সিস্টেম আছে, কিন্তু তার বেশি নয়। দুবার 2 টার্মস একসাথে থাকতে পারে। কিন্তু এখানে কথা কি, এটা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত হয়, যে পরিস্থিতি কি বলছে, সংগঠনের পরিস্থিতি এখন কোথায় আছে। তো এইসব বিচার করে এখন আমাদের কাছে সরকার আছে, আমরা সরকার চালাচ্ছি। পাশাপাশি সরকার চালাতে গেলে যে ধরনের একটা সংগঠন শক্তিশালী থাকতে হয় সেটাও দিল্লি চিন্তা করছে, আমাদের দিল্লির নেতৃবৃন্দরা। আজকে যেমন আজ থেকে আমরা ধরেন 35 বছর আগে আমাদের গোটা কিছু লোক নিয়ে আমরা ত্রিপুরাতে ছিলাম, দিল্লি আমাদেরকে সেইভাবেই আমাদেরকে দেখভাল করত। এখন একটা সরকার চলছে, যেহেতু একটা সরকার চলছে, এখন সংগঠন যদি মজবুত না থাকে বা সংগঠনের মধ্যে যে ঘাটতিগুলি না থাকে, এগুলি যদি আমরা এখন এই মুহূর্তে যদি আমরা পূরণ না করি, সরকারকে আমাদের চালাতে হবে। কারণ সরকার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে হয়েছে, ভারতীয় জনতা পার্টি সরকার বানিয়েছে, জনগণ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে। জনগণ কাউকে ব্যক্তিগতভাবে কাউকে ভোট দেয় নাই, দিয়েছে ভারতীয় জনতা পার্টি এবং এই পার্টির সর্বোচ্চ ব্যক্তিকে মাননীয় নরেন্দ্র মোদীজি। এই দুটা বিষয়কে কেন্দ্র করেই ত্রিপুরা রাজ্যের মানুষ বিজেপি সরকার বানিয়েছে। তো সেই হিসাবে আমাদের কেন্দ্রীয় নেতাদের কাছে অনেক চিন্তা ভাবনার বিষয় আছে যে কিভাবে কাকে এই মুহূর্তে দেওয়া যায়। আমাদের 2018 একরকম ছিল, 2023 একরকম হয়েছে, আবার আগামী 2028 আবার আরেক রকম হতে পারে। তো সেই 2028-এর কথা চিন্তা করেই যাকে ভালো হবে দল তার হাতে দায়িত্ব দেবে, এবং আমরা সবাই তাকেই সামনে রেখে আমরা দলকে মজবুত করব। আপনি যে ঘটনাগুলি বললেন 2006-এর ঘটনা কিংবা 18 কিংবা 23-এর ঘটনা বা সভাপতি পরিবর্তনের বিষয়, এই যে 18 থেকে 23 প্রায় 11% ভোট বিজেপির কমেছে, তো সেটাও তো বিজেপির
ভুলের কারণে বা দলের সংগঠনের ভুলের কারণে। তো আপনি কি কোনোভাবে মনে করেন সেখানে যদি আপনি দায়িত্বে থাকতেন হয়তো বা সেই ডাউনফলটা হতো না? না, বিজেপি পার্টির দ্বারা 11% ভোট কমেনি। ভারতীয় জনতা পার্টির এখানে কোনো প্রকার কোনো, আমি মনে করি না যে কোনো ঘাটতি আছে। অ্যাকচুয়ালি পরিস্থিতি আমি বলবো, আমি তো আগেই বলেছি যে আমাদের পার্টিতে 2018-র আগে একটা বড় আপনার পরিবর্তনের একটা হয়েছিল। তো সেখানে কংগ্রেস পার্টির মোটামুটি 98% লোক কংগ্রেস থেকে ছেড়ে বিজেপিতে এসেছিল। তো তাদের মধ্যে কিছু ব্যক্তিরা তাদের ব্যক্তিগত তাদের পছন্দ অপছন্দ নিয়ে দলের সাথে তাদের মত বিরোধ হয়েছিল। তো তারা আমাদের পার্টি ছেড়ে চলে গেছে। তো নিশ্চয়ই তাদের কাছে একটা সংগঠন ছিল। আবার কিছু কিছু আমাদের যে ত্রিপুরা রাজ্যের মানুষ একটা স্থিরভাবে একটা সিদ্ধান্তে বেশি দিন থাকতে পারে না, এটা আমরা দেখছি। আমি বিশেষ করে দীর্ঘকাল রাজনীতির অভিজ্ঞতা থেকে আমি বলছি যে ত্রিপুরা রাজ্যের মানুষ একটা পার্সেন্টেজ আছে, তারা প্রতি 5 বছর পর পর মত পাল্টায়, আমরা যেটাকে ফ্লোটিং ভোট বলি। তো তারা এই যে চলমান ভোটগুলি, তো চলমান ভোটের মধ্যে একটা পার্সেন্টেজ তারা আমাদেরকে এবার ভোট দেয়নি এই চিন্তা করে তারা ভেবেছে এবার হয়তো বিজেপি আসবে না, আসবে কংগ্রেস সিপিএম। তো তারা তাদের নিজেদের একটু হয়তো স্বার্থের কথা বা অন্য কিছু বিষয় ভাবনা চিন্তা করে তারা ভাবছে যে বিজেপিতে এবার আসবে না, যখন বিজেপিকে আমরা ভোট দেব না, আমরা এবার কংগ্রেস সিপিএম আসছে তাদেরকে ভোট দেব। এরকম একটা পার্সেন্টেজ সবসময় থাকে, যে দল সরকারে আসবে তাকে ভোট দেয়। বিষয়টা হচ্ছে এই পার্সেন্টেজটা গত 2018-তেও এই চিন্তা করেই এমন 5-7% ভোট তারা বিজেপিকে ভোট দিয়েছে। তারা কোনো দলের না, তারা হচ্ছে পরিস্থিতিতে তারা সিদ্ধান্ত নেয়। তো এই ভোটটা আমরা 5 বছর পরে পরে যেহেতু ওরা পাল্টায়, তো আমরাও পারি নাই ওদেরকে ধরে রাখার বা ওদেরকে কনফিডেন্স দেওয়ার পর। কিন্তু 2023-এর পরে যে আমাদের যে লোকসভা নির্বাচন হয়েছে, আবার কিন্তু সেটা আবার আমাদের অনেক মানে ভোটের পার্সেন্টেজ বাড়িয়ে দিয়েছে। সেটা কিন্তু 2023 হয়েছিল লোকাল পলিটিক্সের, তারা ক্যালকুলেশন করে ত্রিপুরা রাজ্যের মানুষ ভোট দিয়েছিল, আমাদেরকেও দিয়েছে, কংগ্রেস সিপিএম এর জোটকেও দিয়েছে। কিন্তু যখন দেখলো কংগ্রেস সিপিএম জোট হেরে গেছে, তো ওই পার্সেন্টেজটা আবার তারা বিজেপিকে আবার ভোট দিয়েছে, দেখছে বিজেপি দিল্লিতে আসবে। মানে আমি বললাম না, একটা পার্সেন্টেজ আছে যারা সরকার তৈরি করবে তাদের পাশে থাকে। তো তারা 23-এ বুঝতে তারা মনে করেছে যে বিজেপি সরকার আসবে না, ওরা আসবে, ওদেরকে দিয়েছে। কিন্তু আবার 24-এ ওরা ভেবেছে দিল্লিতে নরেন্দ্র মোদী আসছে, আমরা নরেন্দ্র মোদীকে ভোট দিব। সুতরাং এটা কিন্তু পার্টির কোনো প্রকার কোনো ধরনের এখানে ঘাটতি নেই। পার্টি যেটা করণীয় মানুষের সেবা করা, জনগণের সেবা করা, জনগণকে নিরাপত্তা রাখা, জনগণকে ভয়মুক্ত রাখা, জনগণকে চাঁদামুক্ত রাখা এবং গরিব কল্যাণে গরিব মানুষের যা যা করণীয় সেইগুলি আমাদের পার্টির নেতৃত্বে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমাদের সরকার করছে। হয়তো আমাদের প্রচারে কিছু ঘাটতি থাকতে পারে, কিন্তু এগুলি করছে। কারণ এগুলি সভাপতির কোনো ঘাটতি নয় আপনি বলছেন, যাদের উপর দায়িত্ব ছিল। হ্যাঁ, না সভাপতির দেখেন, আমরা তো সভাপতি হিসেবে তো আমরা কাউকে মহামান্য মনে করি না। প্রথম কথা হচ্ছে কি, আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিটি কার্যকর্তাই সভাপতি। আমি রামপ্রসাদ পাল আপনাকে বলছি, আমাদের প্রতিটি কার্যকর্তাই সভাপতির মতো তার সম্মান, তার গুরুত্ব। সভাপতি একটা শিকণ্ড থাকে আমাদের পার্টিতে, দেখবেন অন্যান্য দলের মধ্যে সভাপতি শেষ কথা। সভাপতি যা ইচ্ছে যাকে ইচ্ছে যাকে তা ইচ্ছা দায়িত্ব দিতে পারে, বানাতে পারে। আমাদের ভারতীয় জনতা পার্টির সভাপতি সেটা করতে পারে না। সে যদি কোনো ডিসিশন নিতে হয়, তার টিমের সাথে আলোচনা করতে হয়, তার স্টেট কমিটির সাথে আলোচনা করতে হয়, তারপর সেই আলোচনাটা আবার দিল্লিতে পাঠাতে হয়, দিল্লি থেকে অনুমতি নিতে হয়। তো সুতরাং সেখানে সভাপতি কোনো ফ্যাক্টর না আমাদের দলীয়ভাবে। সভাপতি একটা আমাদের কাছে সংবিধান, আমাদের দলীয় সংবিধানটাকে আমরা মান্যতা দিয়ে আমরা আমাদের সবাই মিলে আমরা দায়িত্ব নিয়ে কাজ করব।
আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক কিছু বিষয় আমরা ইতিমধ্যেই জানলাম। আপনাদের দলের যারা প্রাক্তন নেতৃত্বরা রয়েছেন বা যেভাবে আপনি কাজ করেছেন একেবারে গ্রাউন্ড লেভেল থেকে, তৃণমূল স্তর থেকে, সেই সকল নেতৃত্বদের একটা অভিযোগ থাকে যে দল পুরনো নেতৃত্বদের বা পোড় খাওয়া রাজনীতিবিদ বা বিজেপির নেতৃত্বদের ততটা সামনে রাখে না। আমরা যদি উদাহরণ দিয়ে বলতে চাই, যেখানে আপনি একটা সময় একজন কার্যকর্তা ছিলেন, সেখান থেকে উঠে এসে আপনি বিধায়ক হয়েছেন, তারপর সেখানে আপনি মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছেন, কিন্তু এই বছর আমরা দেখলাম যে অন্যান্য যারা অন্য দল থেকে এসছেন কিংবা শরিক দলের নেতৃত্ব, তাদেরকে অনেকটাই প্রাধান্য দেওয়া হয়, কিন্তু পুরনো নেতৃত্বদের দেওয়া হয় না। সে বিষয়ে কি বলবেন? দেখুন, এই বিষয়টাকে আমি এতটুকু বলবো, দিল্লি পরিস্থিতি অনুযায়ী অনেক সিদ্ধান্ত নেই, আবার পরিস্থিতির কারণে দিল্লি আবার অন্য সিদ্ধান্ত নেবে। আমাদের কাছে বড় বিষয় হচ্ছে যে জনগণকে কিভাবে সুরক্ষিত রাখা, ত্রিপুরা রাজ্যের ডেভেলপ কিভাবে করা। এবার ত্রিপুরা রাজ্যের ডেভেলপকে মানে সঠিকভাবে রাজ্যের স্বার্থে এটাকে ধরে রাখার জন্য, এটা যেন মানে কন্টিনিউ যেন এটা চলতে থাকে, এখানে যেন বাধা না থাকে, সেই রকম যারা অভিজ্ঞতা আছে, হ্যাঁ, তাদেরকে প্রাধান্য দিতে হয়। তো সেই প্রাধান্য দিতে গিয়ে, অভিজ্ঞতার নিরীক্ষে প্রাধান্য দিতে গিয়ে অনেক সময় অবশ্যই আমাদের মধ্যে যারা পুরনো যারা কার্যকর্তা, তাদের মনে অনেক সময় মনক্ষুণ্ণ হয়, কিন্তু সেটা আমি যারা আমাদের এরকম পুরনো কার্যকর্তা আছে, আমার সাথে তাদের কথা হয় যে আমরা পার্টির কার্যকর্তা, আমরা দেখব দলকে কিভাবে শক্তিশালী করা বা দলের হয়ে আমরা প্রচার করা। আবার আরেকটা আছে প্রশাসনিক, এ, যারা জনপ্রতিনিধি হচ্ছে বিজেপি থেকে, যারা জনপ্রতিনিধি হয়ে যারা সরকারি অনেক দায়ী দায়িত্ব বড় বড় পাচ্ছে, তো সেখানে আমাদের পুরনোরা সেই রকম ভাবে নেই, অনুপস্থিতি। কিন্তু সেটা আমাদের কাছে বড় বিষয় না। পুরানোদের কাছে যে আমরা সরকারে নেই, আমরা এমএলএ নেই, আমরা মন্ত্রী নেই, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আমাদের পুরানোদের কাছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে দল যেন কোনো অবস্থায় যেন দলের ইমেজ যেন ডাউন না হয়, পার্টিকে যেন কেউ আঙ্গুল তুলে দেখাতে না পারে, পার্টিকে যেন কেউ যাতে অশুভ কোনো শক্তি গিয়ে যেন পার্টিকে কোনো প্রকার ক্ষতিগ্রস্ত না করতে পারে। সেখানে হচ্ছে আমাদের পুরানোদের, কারণ পুরানোরা অনেক অনেক কষ্ট করেছে এবং অনেক ত্যাগ স্বীকার করেছে। যারা, হ্যাঁ, আমি নিজেও আছি, আমরা ত্যাগ স্বীকার করেছি। আমাদেরকে এই সমাজের মধ্যে আমাদেরকে সেইভাবে গুরুত্ব দেওয়া হতো না, আমরা অনেক অপমান নিয়ে আমরা কাজ করতে হয়েছে। বিশেষ করে কংগ্রেস সিপিএম এর যেভাবে মানুষ ভোট দেওয়া হতো বা কংগ্রেস সিপিএমকে যেভাবে জনগণ গুরুত্ব দেওয়া হতো, আমরা কখনো কখনো কোনো কার্যক্রম করতে হলে আমাদের কেউ চাঁদাও দিত না, যে তোমাদেরকে চাঁদা দিয়ে কি হবে, তোমরা কিছু করতে, এইরকম অনেক কিছু হয়েছে। অনেক সময় আমরা কাজ করে প্রোগ্রাম করে চাঁদা দিতে পারছি না, তারপর আমরা নিজেদের পকেট থেকে সেই এই খরচা বেয়ার করতে হতো। এগুলি আমরা অনেক করেছি। দিল্লিও সেই সময় আমাদেরকে সাহায্য সহযোগিতা সেই রকম করতো না, কারণ আমাদের এখানে কোনো কাজই ছিল না, কি করবে। তো সেই সব দিকে দিকে বলতে গেলে যারা আমাদের পার্টির যারা সিনিয়র কার্যকর্তা, যারা দীর্ঘকাল ধরে এই পার্টিকে দেখভাল করেছে, এরকম 35 বছর 40 বছর অনেকেই আছে, এখনো আছে পার্টির সাথে যুক্ত, তো তারা তাদের নিজের পকেট থেকে, তাদের ঘর থেকে পয়সা দিয়ে পার্টির সংগঠনের কাজ করেছে এবং পার্টিকে তারা ডেভেলপ করার জন্য, পার্টিকে শক্তিশালী করার জন্য তারা সব কিছু নিজের তন মন ধন দিয়ে তারা কাজ করেছে। তো সুতরাং এদের কাছে যদি কোনো প্রকার এখন পার্টির বদনাম তারা শুনে, বা পার্টির কিছু লোকেদের তাদের যে আদব কায়দা ব্যবহার, তাদের কথাবার্তা, তাদের চিন্তা ভাবনা যদি আমাদের সিনিয়র যারা কার্যকর্তা বা লিডাররা যদি দেখে দুঃখ পায়, তো সেখানে একটু আপত্তি জানায়। তার বেশি আমি মনে করি দরকার নেই, কারণ আমরা যেদিন পার্টি করেছি, যেদিন পার্টিতে এসেছি, আমরা কখনো ভাবি নাই যে বিজেপি সরকার হবে এই রাজ্যে। ইদানিং এই কিছু বছরের মধ্যে 10-12 বছর 15 বছরের মধ্যে বিজেপি সরকার ত্রিপুরাতে হবে, সেটা আমরা ভাবি নাই।
তো যেহেতু ভাবি নাই, আমাদের কাছে কোনো লালচ নেই, কোনো ইয়ে নেই, স্বার্থ নেই, কোনো লোভ নেই। কিন্তু যে কোনো কারণ হোক, পরিস্থিতির কারণ হোক, বিজেপি সরকার হয়েছে। এবং এই সরকারটা যে হয়েছে সেটা তো যারা নতুন এসছে, যারা অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, তাদের অবদান আছে এখানে। তো তাদের অবদানে সরকারটা হয়েছে, আবার এখানে আমাদেরও অবদান আছে, সরকার হয়েছে, দুটোর অধিকার আছে। তো সেগুলিকে অ্যাডজাস্ট করাতে হয়। এগুলিকে সঠিকভাবে যদি আমরা নেতৃত্বরা যদি সেইগুলিকে নিয়ে চর্চা করি এবং এগুলি নিয়ে যদি আমরা সচেতনভাবে আমরা সবাই থাকি, তাহলে এগুলির সমস্যা থাকে না এবং ছিলও না আগে। এখন হয়তো একটু একটু হয়েছে। আর এর মধ্যে কিছু কিছু আমাদের যারা আমাদেরকে অপছন্দ করে, হয়তো তারা পার্টির সাথে আমাদের একসময় চলেছে বা পার্টিতে এসছে, তাদের মধ্যে একটা প্রচার শুরু হয়েছে যে বিজেপিতে পুরানোদের দাম নেই, এই নেই, সেই নেই। কিন্তু আমি দেখেছি এইরকম কথাগুলির মধ্যে অনেক ব্যাপারে আমি দেখেছি খোঁজখবর নিয়ে, যারা এগুলি বলছে অ্যাকচুয়ালি তারা কোনো না কোনো স্বার্থের আঘাত পেয়ে তারা বসে যায়, সরে যায়, বা তাদের ভুল আলোচনা, ভুল তাদের চিন্তা ভাবনার কারণেও তারা এই পিছিয়ে যাচ্ছে। তো সবগুলি যে আমি মানব না, যারা এগুলি প্রচার করছে তাদেরও উদ্দেশ্য একটা নেগেটিভ উদ্দেশ্য নিয়েই তারা এগুলি প্রচার করে, হ্যাঁ, যাতে পার্টির ইমেজ খারাপ হয়, যারা সরকার চালাচ্ছে তাদের ইমেজ খারাপ হয়, যারা দলের নেতৃত্ব দিচ্ছে তাদের ইমেজ খারাপ হয়। এরকম কিছু কিছু ব্যক্তিরা ইচ্ছাকৃতভাবে এগুলি প্রচার করে। আর বাকিগুলি, এগুলি আমি মনে করি এগুলি কিছু না, এগুলি হয়তো আগামী দিন ঠিক হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। একেবারেই আমরা রাজ্য রাজনৈতিক সহ আরো নানান বিষয় নিয়ে আলোচনায় ছিলাম। আমাদের সাথে ছিলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ তথা 18 সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রামপ্রসাদ পাল মহোদয়। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং ধন্যবাদ জানাবো আমাদের দর্শক বন্ধুদেরকেও। ক্যামেরায় পল্লবের সাথে আমি সুজাতা, দা সোশ্যাল বাংলা।